বাংলাদেশের বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি যে তদন্ত কমিশন, তদন্ত কমিটি এসবের নামে নানান সময় বিভিন্ন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা আসলে একটা বাস্তবতা বলে নেই অনুষ্ঠানের শুরুতে, সেটা হচ্ছে মানে কি বলবো যে খুব সহজভাবে আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে যে এই কমিশনটা সেদিনই গঠন হলো যেদিন কিনা ছাত্ররা ঘোষণা দিল যে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। তো আমি মনে করি পরের কাজগুলি আমার মনে হয় আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করলেই মনে হয় এইভাবে হয়ে যাবে। এখানে হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আমরা এটা এই যে বিক্রম মিশ্র এই দেশে এসছে, এটার সাথে সবাই আমরা অঙ্ক মিলাইতে পারি যে এটা আসার পরেই এই কমিশনটা রোহিত করা হয়েছে যে এরকম কোনো কমিশন হবে না। এখন আমরা যখন এটা নিয়ে প্রেসার দিলাম তখন বলতেছে যে হ্যাঁ এখন কমিটি হবে। বাট একটা জিনিস বুঝতে হবে যে কমিটি এবং কমিশনের মধ্যে পার্থক্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিজয় হলো। জিতে গেল সাংবাদিক ইলিয়াস হোসেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পূর্ণ তদন্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে একটা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শেষমেশ। কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড কিংবা পিলখানার এই ঘটনা তদন্ত করার জন্য কমিটি গঠন করলে হবে না, গঠন করতে হবে একটা কমিশন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই বিষয়টি নিয়ে আমাদের সাবেক একজন সেনা সদস্য মেজর লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান তার মুখ থেকে বিস্তারিত শুনব। তিনি কি বললেন, কিভাবে দেখছেন এই বিষয়টি, যে আজকে সরকার বাধ্য হয়ে রীতিমতো তড়িঘড়ি করেই আর কি ওই পিলখানার ঘটনা তদন্তের জন্য একটা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম বলেছে সংবাদ সম্মেলন করে। তো বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি, এবং আদৌ কি সঠিক তদন্ত হবে এই কমিটির মাধ্যমে? এই কমিটির ওপর কি আস্থা মানুষের থাকবে? চলুন দেখে আসি কি বলছে বিশ্লেষকরা। বাংলাদেশের বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি যে তদন্ত কমিশন, তদন্ত কমিটি এসবের নামে নানান সময় বিভিন্ন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা আসলে একটা বাস্তবতা বলে নেই অনুষ্ঠানের শুরুতে, সেটা হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠনের, তদন্ত কমিশন গঠনের যে কথা বলা হচ্ছিল এবং সেটা যে কারণে হচ্ছিল না, এটার জন্য আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে শুধুই মাত্র, অনেকে এটা বলেছেন, অনেকে এটার জন্য শুধুই মাত্র আসিফ নজরুলকে দায়ী করেছেন। আমি যেটা সত্য কথা, সেটা আমি যদি আসিফ নজরুলের কথা বলি তাহলে এটা আমার জন্য মানে ভালো হবে, আপনারা শুনে হয়তো খুশি হবেন, কিন্তু আমি সেটা বলছি না। কারণ হচ্ছে এটার পেছনে সেনাবাহিনীর একটা বিরাট কি বলবো যে প্রভাব রয়েছে। তাদের মধ্যে অনেকেই চেষ্টা করেছেন যে এটা যেন না হয়। আমি যেই কথাটা গত সপ্তাহে বলেছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এটা নিয়ে তদন্ত কমিশন হবে না। আমার সাথে যে সূত্রের কথা হতো তারা বলছিল যে একেবারে সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেল থেকেই তাদেরকে ডিসকারেজ করা হতো, এমনকি রাজনৈতিক দলগুলো থেকেও বিভিন্ন জনকে দিয়ে ফোন করানো হতো। তাদের ধারণা যে এটা যদি করা হয় তাহলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম নাকি ক্ষুণ্ণ হবে। এই অজুহাত দেখিয়ে তারা এটা করতে চায় না। যাই হোক, অবশ্যই সুনাম ক্ষুণ্ণ নয়, এটা বাংলাদেশের অনেক বড় একটা ঘটনা এবং এটার মাধ্যমেই বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে বলে আমি মনে করি। মেইনলি বলার জন্য যে আমরা এর আগের ভিডিওটা আমি একটা করেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে কোনো 24-25 ফেব্রুয়ারি নিয়ে কোনো ইয়া হবে না, মানে কোনো কমিশন হবে না, হবে বলেছে, তারপরে আবার হবে না বলেছে, এবং লাস্ট গতকালকে আবার বলেছে যে একটা কমিটি হবে। এখানে হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আমরা এটা এই যে বিক্রম মিশ্র এই দেশে এসছে, এটার সাথে সবাই আমরা অঙ্ক মিলাইতে পারি যে এটা আসার পরেই এই কমিশনটা রোহিত করা হয়েছে যে এরকম কোনো কমিশন হবে না। এখন আমরা যখন এটা নিয়ে প্রেসার দিলাম, রিটায়ার্ড অফিসাররা একটা এটা নিয়ে ভোকাল হলাম, তখন বলতেছে যে হ্যাঁ এখন কমিটি হবে। বাট একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনার আমলে যখন বিডিআর পিলখানার পরে যে জিনিসটা হয়েছিল তখন একটা কমিটি গঠন করেছিল, এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যারের আন্ডারে একটা কমিটি হয়েছিল। সেই কমিটি যে সমস্ত সমস্যা ফেস করছে সেগুলো বলি। সমস্যা হচ্ছে যে তার এখন নানকের সাথে কথা বলতে হবে, তারপরে এরা বিদেশে পাঠাই দিচ্ছে, তাপসের সাথে কথা বলতে হবে, এনটিএমসি থেকে কল লিস্ট লাগবে,
কোনো কিছুই তাদেরকে সাপোর্ট দেওয়া হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই। এর কারণ হচ্ছে এটা ছিল কমিটি এবং শেখ হাসিনা চায় নাই। এবং এট দ্য সেম টাইম এখনো যদি এটা কমিটি করা হয় তাহলে যেটা হবে, এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে কমিটি এবং কমিশনের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে কমিটি যেগুলা হয় এগুলোর মধ্যে কোনো তাদেরকে বলে দেওয়া হবে সুনির্দিষ্ট যে এই থেকে এর মধ্যে, যেমন সংসদীয় বিভিন্ন কমিটি আছে, এইগুলো আছে, এদেরকে বিভিন্ন জিনিস তারা তদন্ত করবে, এটা নিয়ে অ্যানালাইসিস করবে, করার পরে তারা একটা ফাইন্ডিংস দিবে। তারা যে ফাইন্ডিংসটা দিবে এটা সরকার নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সো এখানে একটা কমিটি করে যদি একটা ইনভেস্টিগেশন করে তারা একটা রিকমেন্ডেশন দিল এবং এটা সরকার নিতে বাধ্য না। সো এই জন্যই কমিটিটা করেছে। হোয়ারেস কমিশন যদি হয়, এই যে যেমন গুম খুম কমিশন যেটা হয়েছে, তারপরে বা দুর্নীতি দমন কমিশন, এগুলো হচ্ছে লং টার্ম এবং এটার ওয়েটেজ অনেক, ওইটা থেকে কমিটি থেকে অনেক, কমিটিটা হচ্ছে স্বল্প স্থায়ী কোনো কিছু, তারা কমিটি করে অ্যানালাইসিস করে রিপোর্ট দেওয়া শেষ। কিন্তু কমিশনটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং ইনডেপথ। এবং একটা কমিশন যখন এটা করবে তখন সে ইচ্ছা করলে এনটিএমসি থেকে এই ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন লোকজনকে ডাকতে পারবে, সে যে পদেরই হোক, সে ইচ্ছা করলে ডাক্তার ইউনুসকে ডাকতে পারবে তার এখানে সাক্ষী দেওয়ার জন্য। সো এখানের মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আমরা ক্লিয়ারলি বুঝি, যেহেতু এর আগের কমিটিটা উনি প্রধান ছিলেন এবং উনি শেখ হাসিনার, আমরা মানে স্যারকে এটা বুঝতে হবে যে আপনি যেটাই করেন আমরা এটা মেনে নিব যে ওই সময় আপনার হাত পা বাঁধা ছিল, আপনি চাননি কোনো কনফ্লিক্টে যেতে, কিন্তু এখন তো আপনার সামনে কোনো কনফ্লিক্ট নাই। সো আপনি কেন ভারতের প্রেসারে মানবেন? এবং এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনি নিজের ঘাড়ে জিনিসটা নিয়ে আসবেন। আইন উপদেষ্টা কিন্তু অলরেডি আপনার ঘাড়ে দোষটা কিন্তু চাপিয়ে দিয়েছে। সো এটা বুঝতে হবে যে আমাদেরকে কমিশনের, একটা কমিশন হওয়ার পরে তার যে ব্যক্তি এবং তার এটার সাথে আইনি একটা অবকাঠামো থাকবে এবং এটার মধ্যে সরকারকে এটা কমিশনের আদেশ মানার একটা বাধ্যবাধকতা আছে, কমিটির নাই। সো আমরা কোনো কমিটি মেনে নিব না। 5 দিন সময় দিয়েছেন আপনারা, কাইন্ডলি এটাকে কমিশন, এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিশন হলেই হবে না, এটাকে যদি আপনারা এখন আওয়ামী লীগ আমরা একজন জেনারেলকে দেন, একজন সচিবকে দেন, তাইলে তো হবে না। ওই আমলের মোট কথা হচ্ছে বাছাইকৃত। আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট হবে হচ্ছে হাসান নাসির স্যার, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এটার সাথে অনেক ধরে কাজ করতেছে, সেই যেহেতু আগের কমিটিতে ছিল, হয়তো বা এই কমিটিতে নেওয়ার ব্যাপারে তার একটা বাধ্যকতা থাকতে পারে। কিন্তু আমার মনে হয় স্যারের অ্যাডভাইস নিয়ে, আমি নিজে চোখ বন্ধ করে মনে করবো যে ম্যানেজার এএলএম ফজলুর রহমানকে প্রধান হিসাবে এবং আরো অনেকজন আছে, আমি মনে করি অনগ্রাউন্ডে যেহেতু ওখানে কাজ করছেন হাসান নাসির স্যার, স্যারের অ্যাডভাইসে অ্যাটলিস্ট এই কমিটি গঠন করার আগে আমরা যেন শুনি না যে হঠাৎ করে মানে কিছু লোককে আপনারা জাস্ট হঠাৎ করে দিয়ে দিলেন যার ব্যাকগ্রাউন্ডে সামথিং ঘাপলা আছে, যারা ভারতের হেজিমনির কাছে মাথা নত করবে। একটা জিনিস মনে রাখবেন, আমি যে গত ইয়াতে বলেছিলাম যে বিক্রম মিশ্র সেনাপ্রধানের সাথে দেখা করেছে, ইট ইজ ফার্দার কনফার্ম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার কারণটা কিন্তু আরো ওয়াইড। সেনাপ্রধান এবং বিক্রম মিশ্র ভালো মতোই জানে যদি তারা একটা মিটিং করে এবং এরকম লুকাবাছা করার চেষ্টা করে, এটা শেষ পর্যন্ত এটা গোপন থাকবে না। সেনাপ্রধান চরমনায়ের পীরের সাথে করছে, ওইটা তো আমি নিজে এক্সপোজ করে দিছি। সো এরকম একটা বড় জিনিস তো আমার আগে সাংবাদিকরা পেয়ে গেছে এই জিনিসটা, যে এই গ্যাপের মধ্যে কোথায় আছে। সো তারা ভালো মতো জানে ইনফরমেশনটা ইয়া হবে, বাট তাদের যে মেইন এম ছিল সেটা হচ্ছে দেশের জনগণকে বোঝানো যে স্টিল সেনাপ্রধান এক যে বিগ স্টেক হোল্ডার। মাইন্ড ইট, আমাদেরকে বোঝাচ্ছে যে এখন যে পরিস্থিতি চলতেছে, আমি মনে করি প্রফেসর ইউনুস এবং তার সরকার দিন দিন পাওয়ার গেইন করতেছে, জেনারেল ওয়াকার গেইন মানে পাওয়ারটা লুজ করতেছে। এই সময় একটা ইয়া দেওয়া, কি বলে, একটা মেসেজ দেওয়া যে বিক্রম মিশ্র এসে সেনাপ্রধানের সাথে দেখা করে মানে হিজ এ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার, হবে না। এই জিনিসটা মেনে নেব না আমরা। শেষ পর্যন্ত পাওয়ারটা প্রফেসর ইউনুসের কাছেই থাকতে হবে এবং উনি ডিজিএফআই কন্ট্রোল করে, এই জিনিসটা থাকতে হবে। ডিজিএফআইকে ওটাকে ভালো মতো কন্ট্রোল করতে হবে। আর এখন আমি যেটা ছোট্ট কম সময়ের জন্য এসেছি এইটাই বলতে যে কোনো কমিটি আমরা মেনে নেব না, আমরা কমিশন চাই। এবং কমিশনের যে সদস্য যেগুলো হবে এগুলো একজন, আমি স্টেট ওয়ে বলবো ব্রিগেডিয়ার হাসান নাসির, এএলএম ফজলুর রহমান, এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে। আপনি যে জায়গাটাতে প্রশ্নটা করছেন, আমার মনে হয় সেই জন্য আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই যে অ্যাকচুয়ালি কেন এই কমিশন বা একটা কমিটির দাবি, সেটা থেকে আসলে আমরা বুঝতে পারবো। মুস্তাফিজ কাভার করলো যে বিভিন্ন কমিটি ছিল, একটা বিচার হয়েছে, আদালতে প্রক্রিয়াধীন আছে, এই সমস্ত জিনিস আছে। বাট দেখেন জিনিসটা কিভাবে এটা তদন্ত বা বিচার হয়েছে। প্রথম কথা, এটার সাথে মাস্টারমাইন্ড যারা পলিটিক্যাল এবং প্ল্যানার্স ছিল, যারা এই আপনার আওয়ামী লীগের নেতা নেত্রী, প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী পতিত হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী, দেন নানক, মির্জা আজম, তাপস, শেখ সেলিম এবং অন্য আরো অনেকে, যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা আমাদেরকে আটকে রাখছিল। এই প্রথম পয়েন্টটা আমরা দেখতে পারলাম বা দেশের জনগণ দেখতে পারলো, এদেরকে সেফলি এই যে কোনো তদন্ত বা
বিচার প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। এটা একটা জিনিস ছিল। 2 নম্বর জিনিস, দেশের জনগণ দেখতে পাইলো যে যারা এই কিলিং এ অংশ নিয়েছিল ভারতীয় এবং বিডিআর এর ভিতরে একটা অংশ, ক্ষুদ্র অংশ যাদেরকে দিয়ে কিলিংটা করানো হয়েছে, তাদেরকেও কিন্তু এই কিলিং এর মধ্যেই 26 তারিখে এবং 27 তারিখে সেফলি দেশের বাইরে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ধরেন 800-র মতন যাদের কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট আছে অথবা যারা সম্পূর্ণ নিরীহ, তাদেরকে নিয়ে বিচারটা হয়েছে। তার মানে মাস্টার মাইন্ড, প্ল্যানার তারা বিচারের আওতায় আসে নাই। দেন সত্যিকারের কিলার বাংলা বিডিআর এর হোক অথবা সেটা ভারতের ব্ল্যাক ক্যাটস হোক, তাদেরকে সেফলি পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে। এবং বিচারের নামে যে প্রহসনটা, সেটার জন্য কিছু লোক যারা ইনভলভ ছিল আর বাকি নিরীহদেরকে নিয়ে করা হয়েছে। তো সেইখান থেকে কিন্তু অসন্তুষ্ট, এবং তারপরে রায় আসছে বা অন্যান্য জিনিসগুলো হয়েছে, বাট লোকে কিন্তু তখন বুঝে নিল যে না, জিনিসগুলা অ্যাকচুয়ালি ঠিক রাস্তায় হাঁটতেছে না। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে কিভাবে জিনিসটা হয়েছে, যে মানে কিভাবে অন্যায়টা হয়েছে। একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যে 800 জন ভিতরে ছিল, আমি কিন্তু একদম ডাইরেক্ট এক্সপিরিয়েন্স থেকে, আমার ইনভলভমেন্ট থেকে বলতেছি। সেখানে এই যে একটা মোশাররফ হোসেন কাজল, সম্ভবত আইনজীবী, যে হচ্ছে মানে একটা কুলাঙ্গার দেশের, সে করতো কি, এই সমস্ত যারা আছে বন্দী তাদেরকে গিয়ে বলতো, এই তোমাদের সবার তো ফাঁসি হয়ে যাইতেছে, এই তোমাদের সবার তো ফাঁসি হয়ে যাইতেছে, সবার ফাঁসি হয়ে যাইতেছে। প্রত্যেকের কাছ থেকে 10 থেকে 12 লাখ থেকে 15 লাখ করে টাকা সে নিয়ে নিত, জোগাড় করতো, তাদের ফ্যামিলিকে মাধ্যমে টাকাগুলো আসতো। এবং আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যারা এখনো বন্দী বা সাজাপ্রাপ্ত, আমার এই স্টেটমেন্ট সেটা সঠিকতা, তাদের কাছ থেকে যে তোমাদের ফাঁসি থেকে বাঁচা দিব, টাকা দাও। তারা তো আর পলিটিশিয়ান না, তাদের জমি জমা বিক্রি করে তাদের ফ্যামিলি সেই টাকা কাজল এবং কাজলের মাধ্যমে তার সাথে যারা, তাদেরকে দিছে। আবার একই সাথে এইটার যে বিচারক ছিলেন, মেট্রোপলিটন সেশন জাজ, মানে রায় কিন্তু তিনি দিতে পারেন নাই। কেন দিতে পারেন নাই বলি, মেট্রোপলিটন সেশন জাজ যে ছিল, পরবর্তীতে বিটিআরসির চেয়ারম্যান এবং রিসেন্টলি দুদক থেকে কমিশনার থেকে পদত্যাগ করা সেই ভদ্রলোক, ওনার কাজ ছিল কি, যারা এর মধ্যে ধরেন 50 থেকে 60 জন আছে যারা কিলিং মিশনের অংশ, যারা পালাই যেতে পারে নাই বা যাদেরকে রেখে যাওয়া হয়েছিল, তাদের সাথে তার ডিলটা ছিল যে ঠিক আছে, তোমাদেরকে আমি বাঁচিয়ে দিব 50 লাখ 60 লাখ এইভাবে। এবং উনি সেইভাবে টাকা জোগাড় করলেন, এবং উনি একটা প্ল্যান করলেন যে মাত্র 5 থেকে 6 জনকে ফাঁসি দেওয়া হবে, বাট বাকি কিছু লোককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হবে। বাট এইটা কোনোভাবে আমি সেই অফিসারের নাম বলতেছি না, বাট অবশ্যই সবার ভালো জিনিস খারাপ জিনিস আছে। আমি তার সম্পর্কে ইভেন কিছুদিন আগে একটা প্রোগ্রামে তাকে দায়ী করেছি এই পতিতা শেখ হাসিনা সরকারকে সহযোগিতার জন্য। বাট সেই অফিসার কিন্তু একটা ভালো কাজ করছিল। সে এই জিনিসটা রিপোর্ট বিভিন্ন চ্যানেলে, ডিজিএফআই থেকে শুরু করে সব জায়গায় করে দেওয়ার কারণে সেই বিচারক, সেই মেট্রোপলিটন সেশন জাজকে তৎক্ষণাৎ প্রেশারের কারণে তাকে সরাই দেওয়া হয়, যেটা আর্মির প্রেশার, পলিটিক্যাল না, পলিটিশিয়ানদের মাথা ব্যথা ছিল না। এবং নতুন বিচারক এসে রায়টা দেয়, যেখানে আমরা দেখি যে 52 জনের সম্ভবত ফাঁসির আদেশ দেওয়া হয় এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। বাট বাকিদেরকে যে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, সেটার মধ্যেও কিন্তু অনেকে আছেন যাদের নিরপরাধকে শাস্তি দেওয়া হয়েছে। তো এই প্রেক্ষাপটে 4টা দাবি গত 15 বছর ধরে, বা আপনি বলতে পারেন যে রায় হওয়ার পরের থেকে দেশের জনগণ এবং সেনাবাহিনী বা আর্ম ফোর্সের মধ্যে ছিল। প্রথম কথা, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হইতে হবে। যারা এই বিচারের আওতায় যাদেরকে আনা হয় নাই, সেই পলিটিশিয়ান এবং মাস্টারমাইন্ড, তাদেরকেও অন্তর্ভুক্ত করে বিচারটা হইতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি, যেখানে ন্যায় বিচারের নামে অবিচার করা হয়েছে, মানে নিরীহ যাদেরকে বিডিআর এর সৈনিক অথবা অন্যদেরকে শাস্তি দেওয়া হয়েছে, সেটাকে রিভার্স করতে হবে। আমরা চাই অবশ্যই যারা জড়িত তারা শাস্তি পাক, কিন্তু যারা জড়িত না কোনোভাবে, তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে রিভার্স করা। তৃতীয় যেটা ছিল, যেহেতু একটা সরকারি বা বাংলাদেশে প্রশাসনের ব্যবস্থাপনা বা পলিটিক্যাল মোটিভেশনে এই জিনিসটা হয়েছে, সুতরাং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সেটা সঠিক বিচারের জন্য। 4 নাম্বার, এই যে বিচারের নামে প্রহসন, সেটা নিয়ে জনগণ এবং আর্ম ফোর্সেস এর অফিসার সৈনিক সবার মাঝখানে যে ক্ষোভ আছে, সেটাকে প্রশমিত করে তাদেরকে এই জিনিসটা অ্যাটলিস্ট বলা যে না, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তো এই 4টা জিনিসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, কথা বলে যাচ্ছিলাম বিভিন্ন ফর্মে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আছেন, উনিও যতটা সম্ভব করেছেন। তো সেই কারণে আমরা একটা আশার আলো দেখছিলাম।
এখন আমি আমার আগের 2-3টা অনুষ্ঠানে বলেছি যে আমার পরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর মিজান 5th লং কোর্সের, উনি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আমাদের উপদেষ্টাদের মাঝখানে যারা যারা স্টেক হোল্ডার ডিসিশন মেকিং আছেন তাদের সাথে কিন্তু উনি কথা বলে যাচ্ছিলেন, এবং সেখান থেকে একটা আশা পাওয়া যাচ্ছিল যে হ্যাঁ এর জন্য কমিশন হবে, এবং আমি জানাইছিলাম যে হচ্ছে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে হবে। বাট আপনি যেই জিনিসটা, আরেকটা জিনিস যেটা বললেন, এখানে কিছু কিছু লোকের ভয় ছিল। কিছু লোক মনে করে, ভুল করে মনে করে যে হয়তো একটা কমিশন যদি হয় যার বিচারিক এখতিয়ার আছে এবং তাকে যদি ডাকা হয় সেখানে উনি ডিনাই করতে পারবেন না, সেখানে তাদেরকে ইমপ্লিকেট করা বা অথবা সাক্ষী হিসেবে ডাকা হতে পারে, সেই কারণে কিন্তু এই জিনিসটার একটা ডিলে গেম খেলার চেষ্টা হয়েছে। আমি সরাসরি বলি যে ধরেন আমি সেখানে ছিলাম মেজর সুমন আহমেদ, আমি ছিলাম 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে, তেমনি ভাবে আরো অনেক মোট 4টা ব্রিগেডের বিভিন্ন অফিসার, বিভিন্ন সৈনিক কোম্পানি এলিমেন্ট ছিল। আমরা তো কেউ আসলে ভিতরে ঢুকে জিনিসটা সমাধান করতে পারি নাই, আমরা বলি যে উপরের আদেশ ছিল সেই কারণে পারি নাই। তো সেই কারণে একজন যদি আজকে ধরেন, আমি জানি সেনাপ্রধানের মনে কখনো এই ধরনের কোনো চিন্তা বা ভয় নাই, মাঝে মাঝে একটা কথা আসে যে উনিও তো, ওনাকে দায়ী করা হবে যে কেন উনি ভিতরে ঢুকেন নাই, কেন কোন আদেশে ঢুকেন নাই। আদেশ আমাদের সবার ছিল, যেটা পার্থক্য একটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর যে চ্যানেল সেখান থেকে সেই অনুযায়ী আমরা ভিতরে ঢুকতে পারি নাই, আমাদেরকে সেনাপ্রধানের থেকে ডাউন আদেশটা দেওয়া হয় নাই। আর বলা হয় যে না, সেনাপ্রধান হয়তো তার অতিরিক্ত আরো 2-1 জায়গা থেকে আদেশ পাইছেন, আমি সেটা ব্যাপারে জানি না, বাট আমরা কেউ আসলে ঢুকতে পারি না। সুতরাং আজকে যদি কাউকে সেই কারণে সাক্ষী অথবা ইমপ্লিকেট করা হয় ব্যর্থতার জন্য, প্রথমে তো আমাকে বলা হবে, আমি তো সেখানে প্রথম আমার মানে আর্মি সেনাবাহিনীর এলিমেন্ট নিয়ে সেখানে গেছিলাম। তো ব্যর্থতার জন্য কাউকে যদি দায়ী করা হয় সেখানে আমাকে দায়ী করা হোক। সুতরাং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমি জানি যারা এটা নিয়ে, এই কমিশন গঠন নিয়ে প্রচন্ড দাবি করে আসছিলেন, তারা প্রতিটা জায়গায় আশ্বস্ত করেছেন যে আননেসেসারি কাউকে হ্যারাস করা হবে না। এই অ্যাসুরেন্সটা যখন দেয়া হয়, সেই ফাঁকে যেটা করে, আমি সবসময় বলি যে ডিজিএফআই তাদের রোলের মধ্যে থাকলে জিনিসটা একটু ভালো হয়। তারা আননেসেসারি জিনিসগুলোকে পেঁচায় ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত ভাবে। দেখেন, আমি জিনিসটা বলছি, মেজর জেনারেল জাহাঙ্গীর, আপনি আমার স্নেহভাজন, প্রথম কথা আপনি আপনার অফিসারদেরকে চেক করেন, তাদেরকে সামলান। যেটা হয়েছে যে কোনো পক্ষ থেকে, আমি জানি না অন্য কোনো দেশ থেকে কোনো উস্কানি ছিল কিনা, এই যে একটা রিট হইলো, যে কারণে আমরা দেখতেছি যে আদালতের ইনভলভমেন্ট, আদালতের এখানে কোনোভাবে আসবার কথা ছিল না। এখানে যত কমিশন বা যা কিছু হয়েছে, প্রফেসর ইউনুস উনি কমিশন গঠন করে দিয়েছেন, বলছেন হয়ে গেছে, হ্যাঁ এটাতে মামলা চলমান আছে, সেটার জন্য সাংঘর্ষিক কোনো কিছু না করেই অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কিন্তু এই কমিশনটা গঠন হওয়ার কথা, গঠন করবার কথা। বাট এখানে একজনকে, যিনি সেলিব্রিটি লয়ার বা আইনজীবী হওয়ার জন্য খুব চেষ্টা করছেন, ডিজিএফআই তাকে পুশ করে এই রিটটা সাবমিট করায়, যেটা কোনো দরকার ছিল না। কিন্তু এই সবাই জানতো, এবং বিভিন্ন পর্যায় থেকে আমরা তাকে মানা করেছিলাম যে ডোন্ট গো টু কোর্ট, কোর্ট এখানে ডোন্ট ইনভলভ কোর্ট, এর মধ্যে কোর্ট ইনভলভমেন্টের দরকার নাই, আমরা একটা কমিশন পাবো। বাট দেখেন কিন্তু কোর্ট ইনভলভমেন্টটা সেভাবে আসে। তার মানে একটা ডিলে গেম খেলা বা এইটা নিয়ে জিনিসটাকে একটু নাচানো, যতটা সম্ভব পিছাই দেওয়া, সেটার একটা খেলা চলতেছিল। এরকম একটা কু হচ্ছে, আমাদেরকে নিরস্ত্র অবস্থায় সৈনিকরা মেরে ফেলছে, একটু হেল্প করো, হেল্প চেয়েছে। সকাল 3:30টায়, 3:15টায়, বিকাল 5:30টায়, কোনোভাবে কি হেল্প করা যায় না? ট্যাঙ্ক পাঠাও, আমাদের তো কমান্ডো ট্রেনিং আছে, আর্টিলারি অফিসার, আমরা তো নিজে বেঁচে আরো কয়েকজনকে বাঁচাতে পারবো। প্রথম তো আমার হাজবেন্ডের লাশ খুঁজে পাবে কোথায়? ওর তো জয়নিং এর ইয়েতে বিডিআরের ওর নামটাই নাই, প্রত্যেকটা নিউজে শুধু বাকি অফিসারদের সবার নাম আসছে, কিন্তু মেজর মাহবুবুর রহমানের নাম কোথাও নাই। এটা তো আমার আরো ভয় লাগলো। তাই বললো, ম্যাডাম ওনার নাম আসবে কিভাবে? স্যার যে জয়েন করতে গিয়েছে, স্যার কি জয়েন করতে পেরেছে? আমি সেটা আমি কিভাবে বলবো? আর্মি হেডকোয়ার্টার থেকে সৈনিক আমাকে বলছে, আমি সেটা আমি কিভাবে বলবো? তো গেল জয়েন করতে, কিন্তু আমার সাথে লাস্ট কথা যখন হয় 9টা 20-এ জয়েন করতে পারেনি, তার মানে তো সে জয়েন করতে পারেনি, তাকে হয় মেরে ফেলা হয়েছে, না হলে সে পালিয়ে গেছে। কিন্তু আপনারা প্লিজ নামটা এন্ট্রি করেন, এখানে সে ছিল। 27 তারিখও সকাল থেকে সবার ডেড বডি কিন্তু পাওয়া যাচ্ছে, কম বেশি ভেসে আসছে, কারো কারো পাওয়া যাচ্ছে কোথাও, কিন্তু মাহবুবের ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। 27 তারিখ একদম ঠিক মাগরিবের আজানটা দিচ্ছে, দরবার হলের ভিতরেই ফার্ম, ওদের একটা বিরাট ফার্ম মতো ছিল, জাস্ট ফার্মের অপোজিটে ওখানে একটা ম্যানহোলের ভিতর থেকে ওকে বের করা হয়েছে। বিডিআরে তো অনেক গন্ডগোল হচ্ছে, তো সবাই বলছে, আমাদেরকে আত্মীয় স্বজন সবাই ফোন করছে, কারণ সবাই জানে ওর জয়নিং সেদিন। এটা কি ওদের ফাঁকা আওয়াজ হচ্ছে যে কোনো
কোর্স হচ্ছে, যে হয় না যে এমনি গান ইয়ে করে, না না এখানে তো আগুন টাগুন লেগে যাচ্ছে দেখাচ্ছে। আর তো ফোন পাচ্ছি না, ফোন তো অফই। আমার শাশুড়িকে করলাম যে আম্মা আপনার সাথে কথা হয়েছে এরকম, আমি তো নাম্বার পাঠিয়ে এদিকে চলে আসলাম। বলে হ্যাঁ, আমাকে ফোন করলো, আমাকে আমার স্কুলের কথা জিজ্ঞেস করলো। মানে ওনার সাথেও কথাবার্তা সব রাতে এত রাত পর্যন্ত মার সাথে কথা বলে, আবার অ্যাবনর্মাল না সকাল 9:15 মাকে তোমার স্কুলের খবর কি, স্কুলে আবার আমার শাশুড়ির একটা প্রবলেম হচ্ছিল, পার্সোনাল কোনো প্রবলেম, উনিও হেড মিস্ট্রেস ছিলেন। তো বললো এগুলো নিয়ে তো কথা টথা সব হয়ে গেছে, হঠাৎ করে আমাকে এটা জিজ্ঞেস করে বলে আচ্ছা আম্মা ভালো থাকেন বলে ফোন কেটে দিয়েছে। তখন স্বাভাবিক ওনারা বল কেন কি হয়েছে, একটু দেখেন তো ফোনে পান নাকি, পেলে জানান। আর কিন্তু আমি পাই নাই, কিন্তু আমার হাজবেন্ড সন্ধ্যা পর্যন্ত বেঁচে ছিল। এটা পরে জেনেছি, যারা আমাদেরকে পরে শোক জানানোর জন্য এসছেন, দেখা করতে এসছেন, তখন এসে আবার সবাই বলছে হ্যাঁ মাহবুব তো এরকম ফোন করেছিল, 10:30টার সময় একবার ফোন করেছে ডিজিএফআইতে, আবার দুপুর 3টার সময় ফোন করেছে যে হেল্প চাচ্ছিল, কোনোভাবে কি হেল্প করা যায় না, ট্যাঙ্ক পাঠাও, আমাদের তো কমান্ডো ট্রেনিং আছে, আর্টিলারি অফিসার আমরা তো নিজে বেঁচে আরো কয়েকজনকে বাঁচাতে পারবো, এরকম একটা কু হচ্ছে, আমাদেরকে নিরস্ত্র অবস্থায় সৈনিকরা মেরে ফেলছে, একটু হেল্প করো। হেল্প চেয়েছে সকাল 10:30টায়, 3:15টায়, বিকাল 5:30টায়। 5:30টায় লাস্ট বলেছে প্লিজ যদি একটু হেলিকপ্টার পাঠাও। এখন আর ট্যাঙ্ক হবে না, হেলিকপ্টার পাঠালেও আমি উঠতে পারবো, কয়েকজনকে নিয়ে আমি উঠে আসতে পারবো। কেউ কিন্তু বাঁচাতে যায়নি, কে বাঁচাতে যাবে, সবাই তো জড়িত। এটা তো একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। যখন এত সুন্দর ষড়যন্ত্র বলেই তো সব চৌকস অফিসারদেরকে একসাথ করে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে দরবার হল। আমি একটু এটা আসবো আপনার কাছে, আমি খালি জানতে চাচ্ছি যে তারপরে কি হলো, যে লাশটা কিভাবে পেলেন? তারপর তো 25 তারিখ তো এভাবেই গেল। আমরা তো 6:30 মানে প্রতি 10 মিনিট 5 মিনিট পর ফোন করে যাচ্ছি ওর নাম্বারে, কোথাও কোনো মানে ফোন তো অফ, কিন্তু ও ভিতরে করে সাহায্য চেয়েছে। আর তো ফোন পেলাম না। 25 তারিখ গেল, 26 তারিখেও ফোন করছি, এবং 25 তারিখ অনেক রাত 12:30 1টার সময় হঠাৎ টিভিতে দেখাচ্ছে, না 11:30টার সময় একবার নিউজে বললো যে বন্দীদেরকে সবাইকে খানা পিনা দেয়া হয়েছে। আমরা সবাই তখন, আমার আব্বু, আমরা কিন্তু সারাদিন কেউ আর কিছু মুখে দিতে পারি নাই যে কি হচ্ছে, কোনো খবর তো পাচ্ছি না, এখানে তো মেরে ফেলছে। আবার অলরেডি টিভিতে তো দেখাচ্ছে গণকবর দেওয়া হচ্ছে, অফিসারের নিচের থেকে ফোন করছে সাহায্যের জন্য, তাদেরকেও আবার কবর খুঁড়ে মেরে ফেলা হচ্ছে। কিন্তু না, কোথাও তো আমার হাজবেন্ডকে মানে দেখছি না, দেখাচ্ছে তো সবকিছু, বা নাম তো আর তখন আসছে না। তাহলে কি ও কি এর মধ্যেই আছে? আর যেটা ও তো নিজে আমার পার্সোনাল আমাদের গাড়িটা চালিয়ে গিয়েছিল, গাড়িটাও আমরা 12টা পর্যন্ত ডিজির অফিসের সামনে একদম টিভিতে দেখছিলাম। তারপর একটু মনে হচ্ছে যাক বিডিআর তো অনেক গেট, মনে হয় গাড়ি চালায় কোথাও ওয়াল ভেঙে বের হয়ে গেছে, যেটা এত খুন হচ্ছে, নিশ্চয়ই ও পালিয়ে আসতে পেরেছে, পালিয়ে বেঁচেছে। না কোনো ফোন তো নাই। 26 তারিখ রাতেও যখন সবাইকে এরকম বের করছে, বলছে অ্যাম্বুলেন্সে করে বন্দীদেরকে নেওয়া হচ্ছে, যারা ইনজুর্ড ওদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে, কিছু অফিসারকে ছাড়া হচ্ছে, এই জায়গায় রাখা হচ্ছে। আর 25 তারিখ তো সমস্ত নিউজ কভারেজ দিয়ে দিল, কেউ কোনো দিকে বাইরে যেতে পারবে না, সব বন্ধ থাকবে। ক্যান্টনমেন্টে থাকছি আমরা, তো কোনো দিক যেতে পারছি না, আমার আব্বুর বাসা যেহেতু ক্যান্টনমেন্টে। তারপরও ভোর 5টার জন্য ওয়েট করলাম যে আজানটা দিলে এখন তো শেষ, 26 তারিখ শুরু, বের হবো। মানে পাগলের মতন জাস্ট গাড়ি ড্রাইভার নিয়ে, আর বাসার আত্মীয় স্বজন সবাইকে বললাম যে যেখানে পারো, হসপিটাল, এই স্টাফ কলেজ বলছে, এনডিসি বলছে এখানে ওদেরকে আনছে, মিরপুরের একটা সেনানিবাসের নাম বললো যে এখানে অফিসারদেরকে এনে রাখা হচ্ছে, আসো যে যাকে পাও খুঁজে নিয়ে যাও। মানে কি টাইপের নিউজ, কিন্তু তখন তার ওয়েট করা যায় না। আমিও বের হয়ে গেলাম যে দেখি ক্যান্টনমেন্টে যেখানে যাওয়া যায়, খোঁজ নেই, কোথাও কিছু বলতে পারে না ওনার। আর প্রথম তো আমার হাজবেন্ডের লাশ খুঁজে পাবে কোথায়? ওর তো জয়নিং এর ইয়েতে বিডিআর এর ওর নামটাই নাই, প্রত্যেকটা নিউজে শুধু বাকি অফিসারদের সবার নাম আসছে, কিন্তু মেজর মাহবুবুর রহমানের নাম কোথাও নাই। এটা তো আমার আরো ভয় লাগলো, জানলা এক হতে পারে হ্যাঁ ও বেঁচে চলে গেল, অনেক বছর পর ফিরে আসবে নাটক সিনেমার মতো, কিন্তু এখানে না পেলে, এখানে তো সবাই এইভাবে লাশ বের হচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে কামরাঙ্গীর চরে, কেউ ড্রেন দিয়ে ভেসে আসছে, কিন্তু মাহবুবের তো নামটাই কোথাও আসছে না। পরে বললো ম্যাডাম ওনার নাম আসবে কিভাবে, স্যার যে জয়েন করতে গিয়েছে, স্যার কি জয়েন করতে পেরেছে? আমি সেটা আমি কিভাবে বলবো, আর্মি হেডকোয়ার্টার থেকে সৈনিক আমাকে বলছে, আমি সেটা আমি কিভাবে বলবো, ও তো গেল জয়েন করতে, কিন্তু আমার সাথে লাস্ট কথা যখন হয় 9টা 20-এ জয়েন করতে পারেনি, তার মানে তো সে আর জয়েন করতে পারেনি, তাকে হয় মেরে ফেলা হয়েছে, না হলে সে পালিয়ে গেছে। কিন্তু আপনারা প্লিজ নামটা এন্ট্রি করেন, এখানে সে ছিল। তারপরে মেজর মাহবুবুর রহমানের নামটাও হেডলাইনে আসছিল, কারণ সব অফিসারদের নাম তো আসছে, তারও লাস্ট পাওয়া যাচ্ছে 26-এ, তখন দিচ্ছে 27-এ তো একদম লাস্ট, কিন্তু মাহবুবের নামটা পরে 26 তারিখে আমরা দৌড়াদৌড়ি করে সব জায়গায় যে বললাম যে ওর নামটা তো এন্ট্রি করতে হবে, তো গেছে জয়েন করতে, এবং বিডিআর ইউনিফর্ম পরেই গেছে, এমন তো না যে ও সিভিল ড্রেসে গেছে বা আর্মি ড্রেসে, ইউনিফর্ম পরা অবস্থায় আছে। তারপরে এখন তাহলে স্যারের ছবি দেন। ওই মুহূর্তে মানে হয় না যে কাজের সময় আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না, এবং ও কেন জানি যাওয়ার সময় ল্যাপটপের ব্যাগে করে যতগুলো, একটা অভ্যাস ছিল সবসময় আমার একদম
24 থেকে 30-35 কপি ছবি সবসময় বাস করে রাখতো। হঠাৎ লাগবে, কোথা থেকে পাবো, দিয়ে দিব। আমার মেয়ের ও সব ছবিগুলো নিয়ে চলে গেছে ব্যাগে করে। তারপর কোনো কারণে আমার ব্যাগে যেটা বলে, আমি সবসময় আমার ফাইজের একটা ছবি, ওর ছবি এভাবে রেখে দিতাম, একটা আর্মি ইউনিফর্মের, একটা সিভিল ড্রেসে। ওখান থেকে একটা ছবি বের করে ওটার 100টা কপি করেছি। আমি যেখানে যেখানে দেওয়া লাগে দাও, তো কারণ ও তো মিসিং, ও তো নাম কোথাও নাই। সেই ছবি দিয়ে সবখানে তারপর দেওয়া হলো। তারপর ওর ছবিগুলো আসছিল নিউজ চ্যানেলে। 26 তারিখ আবাহনী মার্ট, হলি ফ্যামিলি হসপিটাল, CMH, মিটফোর্ড, যখন যেখানে লাশ আসছে দৌড়ে যাচ্ছি যে ভাবো। 26 তারিখ হঠাৎ বিকাল 5টায় একটা নিউজ আসলো, না যে মেজর মাহবুবকে বের করা হয়েছে। মেজর মাহবুব একদম সুস্থ আছে, ঠিক আছে, একটু মনে হয় হাতে ব্যথা পেয়েছে বা কিছু, ওনাকে বের করা হচ্ছে, আপনি ইয়েতে চলে আসেন, 13 MP ইউনিটে চলে আসেন। তাড়াহুড়া করে 5:30টার সময় যে ওখানে দাঁড়িয়েছে, কোথায় কোনো আর আসছে না, কিছু না। আমি তো অপেক্ষা করেই আছি, যাক হয়তো ওকে নিয়ে আসবে এখানে। ওখান থেকে যাদেরকে ভিতর থেকে আনছে কয়েকজনকে বের করেছে। রাত 10:30 যেমন বলে মানে বেজে যায়, আমার বাচ্চাটা তো অসুস্থ বাসায়, মানে 26 তারিখ, 26 ফেব্রুয়ারি। তারপর আশায় আছি যে না, বেঁচে আছে। এই অসুস্থ বাচ্চাকে বাসায় আমার মা, বোন, বাবা, আত্মীয়-স্বজন যারা আছে ওরাই টেক কেয়ার করছে, আমার বোন, মা, ওদের কাছে রেখে চলে গেলাম। রাত 10:30টার সময় ওখানে এক অফিসার বলে, ভাবি আসলে কি বলবো, এটা আসলে ঠিক বলা যাচ্ছে না, এতক্ষণ পর্যন্ত যখন আসেনি, এটা শুধু শুধু আশা দিচ্ছে, এত রাত হয়েছে, আপনি এতক্ষণ বসে থাকবেন এখানে, আপনি বেটার বাসায় চলে যান। আর এটা স্যারের আসলে সত্যি কথা বলতে হয়, আমিও নামাজ কালাম পড়ি, মিথ্যা কথা না বলাই ভালো, বেঁচে থাকার চান্সটা 70-30। বেটার আপনি এখানে ওয়েট না করে বাসায় চলে যান, খবর পেলে আমরা অবশ্যই জানাবো। সেটা এখানে আসুক, CMH আসুক, হলি ফ্যামিলি, যেই সব হসপিটালিতে তখন লাশ পাঠানো হচ্ছে মিটফোর্ডে, খবর পেয়ে যাবেন, আপনি এখন চলে যান। পরে রাত 10:30 পর্যন্ত ওয়েট করে আমি 11:30টার সময় বাসায় আসি, ক্যান্টনমেন্টের ভিতরেই। আসার পরে তো সেই ওয়েট করে আছি যে হয়তো পাবো, যেহেতু ওর গাড়িটাও চলে গেছে, মনে হচ্ছে ও তো হয়তো বেঁচে বের হয়ে গেছে। আসলে তো গাড়িটা পুড়িয়ে দিয়েছে, ওখান থেকে নিয়ে পরে পোড়া গাড়িটাও আমরা দেখেছি, গাড়িটা মাঠে নিয়ে পুড়িয়ে দিয়েছে। তো আর তো নাই। 27 তারিখ সারাদিন গেল, 26 তারিখে তার কিছু না। 27 তারিখও সকাল থেকে সবার ডেড বডি কিন্তু পাওয়া যাচ্ছে, কম বেশি ভেসে আসছে, কারো পাওয়া যাচ্ছে কোথাও, কিন্তু মাহবুবের ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। আর তো ডেড বডি পাওয়া যাচ্ছে না। এখন তো আমাদের মনে হলো খালি দোয়া করছে আল্লাহ ডেড বডিটা পাই, ও বেঁচে আছে, এটা তো এখন একদমই নিশ্চিত হয়ে গেলাম ও বেঁচে নাই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানিয়ে যাবেন আপনাদের ওপিনিয়ন, মতামতটা আপনারা কি বলতে চান প্রকৃত উপায়ে। আমি শুধুমাত্র এতটুকুই বলবো, আজকে যাই হোক, আজকে সাংবাদিক ইলিয়াসের জন্যই আজকে এতদূর আসতে পারছে, বা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটি এভাবে আলোচিত হয়েছে, এভাবে সামনে আনার জন্য সাংবাদিক ইলিয়াসকে অনেক অনেক ধন্যবাদ দিতে হবে। মন থেকে ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বরাবরই কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশের পক্ষে কথা বলে, এবং বাংলাদেশের মধ্যে যারা গাদ্দার রয়েছে, যারা মির্জাফর, তাদের মুখোশ উন্মোচন করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত, অপিনিয়নটা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। প্রিয় বন্ধুগণ, আমি আর কথা বাড়াতে চাই না, আমি আর বেশি ভিডিওটি লম্বা করব না, ভিডিওটি এখানেই শেষ করতে চাই। কিন্তু ভিডিও শেষ করার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো সকলের আগে আপনাদের কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।